আমার সত্যি মাথাটা খুব ধরছে। চোখটা বন্ধ করো। উজান চোখ বন্ধ করলেই হিয়া ওর দু হাতে উজানের মাথা টিপে দিয়ে উজানকে ঘুম পাড়িয়ে দেয়। তারপর সব গুছিয়ে উজানের পাশে এসে শুতে শুতে ভোর হয়ে আসে। আজকে থেকে নতুন সকাল শুরু হচ্ছে দুজনের। দেখি কীরকম হয় এদের নতুন সকাল। আজ 2 সপ্তাহ পর উজান চেয়েছিল আরও কিছুদিন বাড়ির সবার সাথে সময় কাটিয়ে তারপর টিউলিপ জয়েন করতে, কিন্তু অতিরিক্ত পেশেন্টের চাপ থাকায় সমরেশ উজানকে বলে যত তাড়াতাড়ি সম্ভব সে যেন টিউলিপে নতুন ডক্টর হিসেবে জয়েন করে। আর সাথে এটাও বলে যদি উজান রাজি থাকে তাহলে প্রফেসর হিসেবে দায়িত্বটাও ওর ওপর চাপিয়ে দেবে উনি। উজান প্রথমে না করলেও পরে সমরেশ আর বাড়ির সবার রিকোয়েস্টে এই প্রস্তাবে রাজি হয়ে যায় সে। আর সেই দায়িত্বের ভার মেটাতে এখন ডাক্তারবাবু ব্যস্ত তার টিচারগিরি করতে। স্যার কি তোকে বাড়িতেও এরকম করে পড়ে? না পড়ার সাথে ওই হালকা আদর টাদরও পাস? আর আদর, তোদের স্যারকে দেখে না যতটা ভদ্র সভ্য ডিসেন্ট ভাবিস ততটাও কিন্তু না উনি, বুঝলি? উনি হচ্ছে সুযোগ সন্ধানী লোক, অবস্থা বুঝে কাজ করে। তারপরও একটা আলাদা ব্যাপার আছে তোদের মাঝে, বল? আচ্ছা ওসব বাদ দে, আমি কি শুনলাম জানিস? ফার্স্ট ইয়ারের একটা মেয়ে নাকি স্যারকে, মানে তোর বরকে ফার্স্ট দেখাতেই পুরো প্রেমে প্রেমে পড়া ভাব, কিন্তু যে জানতে পারছে স্যার ম্যারিড, বেচারি প্রপোজ করে দিত নাকি রীতিমতো। ভাব কি অবস্থা। তাই নাকি? তলে তলে তাহলে এত ক্লাস করাতে না করাতে মেয়েরা ওনাকে লাইন মারাও শুরু করে দিয়েছে দেখছি। কিছু একটা কর হিয়া, নইলে তোর অসভ্য বরটা তো হাত ফসকে অন্য কোথাও ফুরুত হয়ে যাবে, আর তুই বসে বসে আঙুল খাবি। হিয়া আনমনে কি করে উজানকে আগলে রেখে বাকিদের সায়স্তা করা যায় তাই ভাবতে থাকে। এরই মাঝে উজান এসে হাজির। উজানকে দেখেও হিয়া একটা ভেঙচি কেটে দিয়ে একটা ম্যাডাম ম্যাডাম টাইপ ভাব নিয়ে ঠিক করে সিটে বসে পড়ে। উজান কিছু বলে না, শুধু ভ্রুকুচকে একবার হিয়াকে দেখে নিয়ে নিজের পড়াতে মন দেয়। কিন্তু এদিকে আজ পড়াতে হিয়ার কোনো মন নেই। ফার্স্ট ইয়ারের কোনো মেয়ে ওর বরের ওপর ক্রাশড তা ভাবতে সে ব্যস্ত। এদিকে হিয়াকে আনমনা দেখে উজান হিয়াকে দাঁড় করিয়ে দেয়, দিয়ে উজান এতক্ষণ ধরে কি বলল তা রিপিট করতে বলে। কিন্তু ওই যে যা হয় আর কি, হিয়া কিছু শুনলে না উত্তর করতে পারবে, হিয়া বলে হিসে পারবে না। উজান রাগ হয়ে পড়া না পারার শাস্তিতে হিয়াকে রুম থেকে বের করে দেয়। উজানের এই কাণ্ড থেকে ঝিনুক থেকে শুরু করে সবাই শকড। আমাকে ক্লাস থেকে বের করে দেয়া তো দেখাচ্ছি আজ ওকে, আমি বাড়ি আসো, শুধু তোমার ওই মধুর মধুর বাণী আমি বের করবো আজ। হঠাৎই কারো হাতের হ্যাসকাটানে হিয়া একটা দেওয়ালের কাছে গিয়ে লেপ্টে যায়। চোখ বন্ধ করে শুধু নিঃশ্বাসের ঘ্রাণটুকু শুনে হিয়া বুঝে ফেলে এটা আর কেউ না, তার অসভ্য বর। এভাবে কোনাতে টেনে আনার মানে কি? রাগ হচ্ছে আমার উপর খুব? না, রাগ কেন হবে? আমি তো অবাধ্য স্টুডেন্ট, আমি তো পড়া পারি না, বেখেয়ালি আনবো না। চুপ। এখন বলো তো কী নিয়ে এত ছটফট করছিলে ক্লাসরুমে? আমার পড়ানোর চাইতেও যেটা বেশি ইম্পর্টেন্ট বলে মনে হলো তোমার? কি নিয়ে আর ছটফট করবো? ছটফট তো এখন চলছে তোমার মনে। আমার মনে ছটফটানি মানে? ওই তো ছটফটানি, কখন সকাল পেরিয়ে রাত হবে, কখন ফার্স্ট ইয়ার ক্লাস নেবে, বুঝি তো আমি সব। কিন্তু আমি তো এখনও কিছু বুঝলাম না। আরে কি সাধু বর আমার, কিচ্ছু বোঝে না দেখো। কোনো মেয়ে ক্রাশ খেয়েছে তোমার উপর শুনি? ও, এই ব্যাপার। আর ইউ জেলাস? জেলাস? হ্যাঁ, আমি? আর জেলাস তাও আবার এই ছোট্ট কারণে? না, কোথা থেকে জানি একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। ঘরের বউকে না এত স্মার্টনেস দেখাতে হয় না, বুঝলা? তাহলে পরে গিয়ে পস্তাতে হয়। তাই নাকি? তাই। শুভ্রজিৎ স্যারকে চেনো নিশ্চয়ই, অর্থোপেডিক ডিপার্টমেন্টের। কেন? উনি না আমার উপর পুরো ফিদা। একবার আমাকে কি বলেছে জানো? আমি যদি ম্যারিড না হতাম, আহ, উনি আমাকে এতদিনে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে নিত, বুঝলা? কথাটা সত্য? মিথ্যে কেন হতে যাবে? আর বিশ্বাস না হলে জিনুকে গিয়ে জিজ্ঞেস করতে পারো, ওর সামনেই বলেছিল কথাটা। তুমি শুভ্রকে বলনি তুমি কার ওয়াইফ? না, বলিনি। আর তাতে কি? তুমি এমনভাবে বলছো যেন শুভ্র স্যার জানে না আমি তোমার ওয়াইফ। শুভ্রকে তা তো আমি। এখন কেন খুব রাগ লাগছে বুঝি? আমিও না কিরকম কিরকম যেন একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। হ্যাঁ, তুমি পাচ্ছ এখন?
উজান হিয়ার কোমর ধরে হাঁচকা টান দিয়ে তবে রে আমার কথা আমাকে রিপিট। কি করছো কেউ এদিকে আসলে? আর একটা কথা, আহ, কদিন ধরে খুব ভাবছি জানো। কি কথা? আমি না ভেবেছিলাম তুমি টিউলিপ জয়েন করলে ইন্টারনেটে আমি তোমাকে অ্যাসিস্ট করব। বাট এখন তো দেখছি তোমাকে অ্যাসিস্ট করবার জন্য স্টুডেন্টের অভাব নেই। আমি বরং শুভ্র স্যারকে। হিয়া আর কিছু বলবার আগে উজান রাগে চোখে হিয়ার দিকে তাকিয়ে কাঠ কণ্ঠে বলে ওঠে। যা বলার বলছো, কথাটা যেন এখানেই স্টপ থাকে। তুমি আমার হিয়া, আমাকে অ্যাসিস্ট করবা, কোনো শুভ্রকে না, ঠিক আছে? রাতের দিকে উজান ব্যালকনিতে দাঁড়িয়ে চুপ করে লুকিয়ে একটা সিগারেট টানছিল। এত বড় হার্ট সার্জন হবার পরও উজান আজও ওর এই বদ অভ্যাসটা ছাড়তে পারল না। আসুক আজ হিয়া, এসে শুধু দেখুক, বুঝবে ঠেলা। সিগারেটটা প্রায়ই শেষের দিকে, আর তখনই হিয়া দৌড়ে রুমে আসে উজানকে খেতে নিচে রাখবার জন্য। হিয়া ব্যালকনিতে ঢুকবার আগে উজান টপ করে সিগারেটটা গ্রিলের ফাঁক দিয়ে বাইরে ফেলে দিল। মুখের ধোঁয়াটা ছাড়বার আগে হিয়া এসে সামনে উপস্থিত। কি গো, কখন থেকে সেই ডাকছি তোমায়, খাবে না? আমার ভীষণ ঘুম পেয়েছে, তো আসো না, তাড়াতাড়ি খেয়ে ঘুম দিই একটু। হিয়ার কথার উত্তরে উজান কিছু বলতেও পারছে না। মুখ ভর্তি ধোঁয়া নিয়ে গাল ফুলে দাঁড়িয়ে আছে সে। কি হলো, কিছু বলছো না যে? আসো না, ভাত তো ঠান্ডা হয়ে যাবে। তুমি ভাত খাবে তো? না আমি রুটি করে দেব। এই দেখো, কথা বলছে না কেন? ধুর। উজান এবার আর পারে না, মুখ ভর্তি ধোঁয়া ছেড়ে দেয় হিয়ার মুখের সামনে। ধোঁয়ার চোটে হিয়া ওখানেই কাশতে শুরু করে। আমি গেলে নিশ্চয়ই খাবারটা বিরিয়ানি হয়ে যাবে না, তাই না হিয়া? ইয়াক, তুমি সিগারেট খাচ্ছিলে? না, সিগারেট কেন খাবো? কুয়াশা বের হচ্ছে, মুখ দিয়ে দেখো। আমার সাথে ফাজলামো? আমি বলেছি না এসব খাবার তোমার জন্য নিষিদ্ধ। একজন হার্টের ডক্টর হয়ে তুমি কি করে? আমি কলেজে তোমার নামে কমপ্লেইন দেব। তুমি একজন ডক্টর হয়ে। আরে পিচ্চি বাচ্চা, প্লিজ শান্ত হও, আমি তো জাস্ট। চুপ, একদম চুপ। আজ তোমার রাতের খাবার বন্ধ। কথাটা বলে হিয়া ব্যালকনির দরজা লাগিয়ে রুমে চলে যায়। হিয়া, হিয়া কি করছো হিয়া? হিয়া প্রমিস হিয়া, আমি আর খাবো না সত্যি। হিয়া পাখি আমার, গেটটা খোলো হিয়া। থাকো এখন সারা রাত না খেয়ে বেলকনিতে। মশাগুলো এসে গিলে ঘেঁষে ধরুক তোমায়, খুব ভালো হবে। হিয়া আর দরজা খোলে না। না, আজকে উজানকে একটা শাস্তি দিতেই হবে। হিয়া উজানের কোনো ডাক শোনে না, নিজে খেয়ে এসে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়ে। উজান অনেক ডাকাডাকি করে, এত ডাকাডাকির পরও যখন হিয়া শোনে না, তখন আর না পেরে উজান হিয়াকে ফোন করে। কিন্তু হিয়া মুখের ওপর বারবার ফোন কেটে দেয়। উজান নিরুপায় হয়ে ব্যালকনিটার দোলনায় গিয়ে বসে পড়ে। আজ পিচ্ছিটা সত্যি খুব রেগে গেছে, সারা রাত এই হাওয়া খেয়েই বোধহয় কাটাতে হবে। রাত এখন 2টোর কাছাকাছি। উজানের খুব জোরে হিসু পেয়ে বসে। এখন বেচারা কি করবে? উজান দুমদুম গেট লাগাতে থাকে। হিয়া প্লিজ, খুব আর্জেন্ট হিয়া, প্লিজ পাখি আমার, গেটটা খুলো। ওরকম ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? হ্যাঁ, সবাইকে ঘুম থেকে তুলতে চাচ্ছ তুমি সবাইকে? আরে আমি কি করব, খুব জোরে চাপছে, হিয়া প্লিজ গেটটা খুলো। আমি খুলবো না, না না। আমি বরং অভিজ্ঞতাকে ফোন দিয়ে বলি, আর কয়টা সিগারেটের প্যাকেট দিয়ে যাক তোমায়। তুমি দোলনায় দুলে দুলে ওসব ছাইপাশ গেল। প্লিজ হিয়া, এটা মজা করার সময় না হিয়া, আমার ওয়াশরুমে যাওয়াটা খুব জরুরি। এরকম চিৎকার করো না তো উজান, আমাকে ঘুমোতে দাও। প্লিজ হিয়া, হিয়া সোনা পাখি আমার, প্লিজ গেটটা খুলো। আচ্ছা আমি ওয়াশরুম থেকে বের হয়ে আসলে তুমি আবার আমাকে ব্যালকনিতে লক করে দিও। হিয়া প্লিজ, হিয়া। ওয়াশরুম কেন যাওয়া লাগবে? ওখানে এই জিপটা খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচে করে দাও। কী সব বলছো তুমি হিয়া? প্লিজ হিয়া, আর ছেলে মানুষই করো না, প্লিজ এবারের মতো ক্ষমা করে দাও। আর খাবে কখনো এসব? স্বপ্নেও খাবো না, প্রমিস। পাক্কা প্রমিস? পাক্কা পাক্কা। হিয়া ফিক করে হেসে দিয়ে গেট খুলে দেয়। গেট খুলতে উজান তড়িৎ গতিতে দৌড়ে ওয়াশরুমে ঢুকে নিজের কাজ শেষে বেরিয়ে এসে একটা শান্তির শ্বাস ফেলে। আর উজানের এরকম নাস্তানাবুদ অবস্থা দেখে হিয়া তো পুরো হাসতে হাসতে কুপোকাত। খুব হাসি পাচ্ছে না তোমার? থামো, এবার দেখাচ্ছি তোমাকে। বলে উজান দৌড় শুরু করে হিয়ার পেছনে। পুরো ঘর জুড়ে শুরু হয় দুজনে দৌড়াদৌড়ি। কে একটা অবস্থা। শেষে হিয়া হাঁপিয়ে গিয়ে বিছানায় বসতেই উজান এসে হিয়াকে জড়িয়ে দুম করে শুয়ে পড়ে। আর খাবে কখনো এসব? এখন থেকে আরো বেশি বেশি করে খাবো। তাই না? তাহলে আমিও এরকম করে তোমাকে লক করে রেখে দেব।
আর বাগানের সুন্দর সুন্দর মশাগুলো এসে তোমার পিঙ্ক পিঙ্ক গালে রোজ হাজারটা করে চুমু দিয়ে যাবে। ভালো হবে না বলো? খুব কথা ফুটেছে দেখছি। কে কাকে চুমু দিয়ে ভরিয়ে দেবে আজ আমি তোমাকে দেখাবো, পিচ্চি বাচ্চা। কি করছো উজান, অসভ্য একটা। দুদিন পর আজ উজানের ক্লাস ছিল না, তাই হিয়া ঠিক করে আজকের সব ক্লাস শেষে সে একেবারে গিয়ে উজানের কেবিনে উজানের সাথে দেখা করে আসবে। বড্ড ইচ্ছে করছে যে তার অসভ্য বরটাকে তার দেখতে। কাল রাতে তো ঝগড়া হবার চোটে ঠিক করে আদরও করতে পারেনি কেউ কাউকে, কিন্তু বেচারি উজানের কেবিনে এসে তাকে হতে হয় হতাশ। উজান রাউন্ডে বেরিয়েছে, কখন রাউন্ড শেষ হবে কে জানে। হিয়ার মন তবুও মানতে চায় না, তাই ঠিক করে যতক্ষণই লেট হোক হোক সে না দেখা করে কিছুতেই বাড়ি যাবে না আজ। প্রায় মিনিট 40 এর পর উজান আসে। তার আগে মিরাদি অবশ্য উজানকে বলে রাখে হিয়া ওনার জন্য রুমে অপেক্ষা করছে। উজান এসে আগে অ্যাপ্রনটা খুলে ওর দু হাত ভালো করে স্যানিটাইজ করে নিয়ে নিজের চেয়ারে বসতেই হিয়া পাশে থাকা সোফাটা থেকে উঠে এসে গেট লাগিয়ে টুক করে উজানের কোলে বসে পড়ে। কাল রাতে নিজে ঝগড়া করে এখন নিজে থেকে কোলে চেপে বসা হচ্ছে। বেশ করেছি, ঝগড়া করেছি। ঝগড়া না করে কি করব? তোমার ওসব কথা শুনে গদগদ হয়ে তোমায় আদর করব? সে তোমার যা ইচ্ছে তুমি করবে, বাট আমি যখন তোমাকে বলেছি আমাকে ছাড়া তুমি কাউকে অ্যাসিস্ট করবে না, তার মানে তুমি করবে না। বললেই যেন শুনতে হবে। ক্লাস শেষ না? সেই কখন শেষ। কি করছো তাহলে এখনো তুমি এখানে? বাড়ি যাওনি কেন এখনো? এমনি তোমাকে দেখতে ইচ্ছে করছিল খুব, তাই ভাবলাম যাচ্ছি যখন একবার দেখা করেই যাই। কিন্তু এসে দেখলাম তুমি রাউন্ডে বেরিয়েছো। কি করলে তা এতক্ষণ? এর চাইতে তো বাড়ি গিয়ে এতক্ষণে ফ্রেশ হয়ে নিতে পারতে। হুম ও আচ্ছা, একটা ভালো কথা, আজ আসতে পারবে একটু সন্ধ্যায় বাড়িতে? কেন? ওই নীলিমাদিরা আসবে বাড়িতে, বিয়ে ডেট ঠিক করবে এই জন্য। বিহান তাহলে সত্যি করেছে নীলিমাকে বিয়ে? এতে ওর মত আছে তো? মত আছে মানে? তোমার ভাই তোমাকে গিয়ে বলেছে সে নাকি নীলিমাদিকে বিয়ে করতে চায়। সিরিয়াসলি? তো আর তুমি এমন করে বলছো যেন তুমি জানতে না নীলিমাদি আর বিহানদা একজন একজনের সাথে সম্পর্ক আছে তাদের একটা। তোমার কাছে ফোনে শুনেছিলাম বাট বিলিভ হয়নি। আফটার অল একটা সময় নীলিমা তো আমাকে বিয়ে করার জন্য পাগল হয়েছিল। সে তো অনেক আগের কথা। তোমার প্রতি নীলিমাদির একটা আকর্ষণ ছিল, ওটাকে ভালোবাসা বলে না। আর বিহানদার প্রতি যেটা হচ্ছে সেটা হচ্ছে রিয়েল ফিলিংস, বুঝলা? আর সে আমার মনোবিশেষজ্ঞ, বড় হয়ে সবার সব ফিলিংস বুঝে যেন উনি। যাক, তাও মানছো তো আমি বড় হয়ে গেছি। নীলিমা যদি বাড়িতে এসে কোনো ঝামেলা করে, ও তো তোমাকে সহ্যই করতে পারে না, তাহলে কি করে বিয়ের পর আমরা একসাথে? আরে না না, নীলিমাদি এখন আগের মতো নেই, বিলিভ মি। নীলিমাদি না অনেক পাল্টে গেছে জানো। এখন তো দিয়ে আমাকে একদম নিজের ছোট বোনের মতো ট্রিট করে। সে আমি নিজ চোখে না দেখা অবধি বিলিভ করব না। শোনো হিয়া, বিয়েটা হচ্ছে হোক, বাট নীলিমা যদি কোনো কারণে তোমাকে আঘাত করে, আমি কিন্তু তোমাকে নিয়ে ও বাড়ি থেকে অন্য কোথাও শিফট করব। কথাটা মাকে তুমি বুঝিয়ে দিও। এটা কোনো কথা বলে তুমি? চুপ, আমি যা বলছি তাই। এসব ব্যাপারে একদম পাকনামো করবা না, ঠিক আছে? আচ্ছা ওসব পরে হবে, তুমি এখন কি করবা? ওটি আছে কোনো? ও, তা আমি বাড়ি যাই, গিয়ে দেখি মাকে একটু কাজে হেল্প করে দিই। আমি দিয়ে আসবো ড্রপ করে। এই না, আমি পারবো। তুমি কিন্তু লাঞ্চটা করে নিও কেমন? বাটি যেন পুরো ফাঁকা থাকে। যথাজ্ঞা ম্যাডাম। আসছি। হিয়া উজানের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিয়ে বাড়ির জন্য বেরিয়ে পড়ে। রাতের দিকে নীলিমারা আসলেই সব কিছু আলাপ আলোচনা করে ঠিক হয় সামনে শুক্রবার বিয়ে, তার আগেই বৃহস্পতিবার হবে ওদের গায়ের হলুদ। আজ বুধবার, সেই হিসাবে আর হাতে মোট 8-9 দিনের মতো সময়। হিয়া বাসবীকে আশ্বাস দেয় ও আর বাসবী মিলে সব আয়োজন করে উঠতে পারবে এই কয়দিনে। বাসবী প্রথমে একটু ইতস্তত করলেও পরে হিয়ার ভরসায় একটু স্বস্তি পায়। হিয়ার কথা অনুযায়ী এক হাতে বাসবীর সাথে মিলে সব আয়োজনের ব্যবস্থা করে। অনেক দিন পর বাড়িতে আবার আনন্দে জোয়ার ওঠে। কোথায় গেল আমার বরটা? ধুর, আজকে তো এই হলুদগুলো ওকে মাখাবো, তো ছাড়বো। হ্যাঁ, দেখি কোথায় গিয়ে পালায় সে। হিয়া সিঁড়ির কাছে দাঁড়িয়ে এপাশ ওপাশ উজানকে খুঁজতে শুরু করে। উজান তখন ফোনে কথা বলতে বলতে সিঁড়ি বেয়ে ওপরে উঠছিল। আর উজানকে উঠতে দেখে হিয়া ঝড়ের গতিতে দৌড়ে এসে হাতে থাকা সব হলুদ একেবারে ইচ্ছে মতো লেপটে দেয় উজানের মুখে। উজান তো পুরো এরকম হলুদ নামক ঝড়ের জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। এদিকে
উজানকে হলুদ মাখিয়ে হিয়া তো মনে হয় কি এক বিশ্ব জয় করে বসলো। নিজের উপর গর্ববোধের একটা হাসি দিয়ে হিয়া কোমরে হাত দিয়ে হাসতে হাসতে ওভাবে সিঁড়ির কাছে মাটিতে বসে পড়ে। এসব কি ছেলে মানুষই হিয়া? কিরকম লাগছে দেখো তো, দেখে তো মনে হচ্ছে পুরো পুরো। হিয়া হাসতে হাসতে কিছু বলতেও পারে না। একদম এমন করে হাসবে না। কি কি করলা কি? অবস্থাটা আমার, এটা কোনো কথা? ধ্যাত। তোমাকে কিরকম লাগছে জানো? পুরো, ও পুরো না, ওই মায়ের বানানো লাড্ডুগুলোর মতো। মুখটা দেখো গিয়ে একবার আয়নায়। উজান এবার টুক করে হিয়ার পাশে বসে গিয়ে হিয়ার এক হাত দিয়ে হিয়াকে আচমকা নিজের কাছে টানতে হিয়ার হাসি সব চুপ হয়ে যায়। কি করছো তুমি? ছাড়ো আমায়। কি বলছিল একটু আগে? কিসের মতো লাগছে আমাকে? গোল গোল লাড্ডু লাগছে তোমায়। তা গিলে খাও কামড়ে কামড়ে। কি অসভ্য পুরুষ, সবসময় অশ্লীল কথা। তাই বুঝি? না উজান, দেখো বাড়ি ভরা মানুষ, সবাই উঠানে স্টেজে দাদা ভাইকে হলুদ দিচ্ছে, যে কেউ যখন তখন চলে আসবে। প্লিজ ছাড়ো এখন আমায়। চুপ, কেউ আসবে না, সবাই নিচে ব্যস্ত। আর তুমি কি, হ্যাঁ, সকাল থেকে উঠেই চৌকির মতো ঘুরছো, একবার এদিকে একবার ওদিকে। কাজ করার কি লোক নেই নাকি কোনো বাড়িতে? আর এ আছে তো, কিন্তু দেখে না দিলে কতজনই ঠিক করে কাজ করে বলো তো? তুমি আর বাবা তো আছো টিউলিপ নিয়ে, পাবলোটাও নেই। কত কাজ এখন আমার আর মার, জানো তুমি? কি কাজ শুনি, যার জন্য আমার কাছে আসার সময়টুকুও তোমার হচ্ছে না এই কদিন? হ্যাঁ ছাড়ো না উজান, কেউ আসলে কি হবে, কি ভাবে বলো তো? আর কাজ বলছো, সকালে উঠে এক হাতে বাড়ি ভর্তি সবার জন্য আমি আর মা মিলে নাস্তা বানালাম। এখন আবার এই হলুদ পাঠিয়ে দিতে হবে নীলিমাদির জন্য, তার সাথে আর কি কি যাবে সব গুছিয়ে দিলাম। এখনো তো মেয়ের গয়না আনা হয়নি, ওগুলো গিয়ে আনতে হবে। ওটা না হয় ঠাম্মি আর জিনি গিয়ে আনলো, কিন্তু দুপুরে সবার রান্না, ওটাই তো বাকি এখনো। ছাড়ো তো ছাড়ো, খামোকা তুমি লেট করিয়ে দিচ্ছ আমায়। সবার দিকে এত খেয়াল, হ্যাঁ তোমার? পিচ্চিটা তো দেখছি সত্যি সত্যি অনেক বড় হয়ে গেছে। না, ভেবেছিলাম বাবু নিলে সব এক হাতে নিজেকে সামলাতে হবে, কিন্তু এখন তো দেখছি আমার এই পিচ্চিটা অনেক কাজ শিখে গেছে। এই শোনো, আমি না আগে থেকেই অনেক কাজ পারি বুঝছো। তুমি ছিলে না তাই জানো না তুমি। তাতে কি? তোমার বাচ্চামিগুলো, ওগুলো তো এক বিন্দু পরিমাণ কমেনি, ওগুলো তো এখনো আমাকেই সহ্য করতে হয়। ও সহ্য করতে হয় তাই না? তা ওসব অসহ্য লাগলে বলে দিও। এখন তো আবার নিত্য নতুন কত কিছু আসছে তোমার লাইফে, অসহ্য তো লাগবেই, স্বাভাবিক। কি বলবা আর? একবার বলো শুধু। এই উজান কি করছো? ছাড়ো না। আর কখনো এসব কথা বলবা তুমি? বলবো, 100 বার বলবো। ও শুনো না, বাবুর কথা শুনে একটা কথা খুব মনে আসছে। কি কথা? চলো না উজান, আমরা এখন একটা বেবি নিই। অনেক দিন তো হলো, পুরো 8 বছরের কাছাকাছি। এখন কি তোমার মনে হয় না বাচ্চা নেওয়ার ঠিক সময় না এটা? কথাটা যে আমি ভাবিনি তা না। তাহলে আর তখন বড় ঠাম্মাও বললো আমাদের বাবুর বিষয়ে। উনি আবার কি বলেছে তোমাকে? না তেমন কিছু না, সব সময় এলে যা বলে। ওনার কথা বাদ দাও তো। জানো অর্পার মেয়েটা না এখন অনেক বড় হয়ে গেছে। এই আগের মাসে 4 বছরে পা রাখলো। অর্পা খুব করে রিকোয়েস্ট করছিল ওই দিন ওর বাড়িতে যেতে, কিন্তু ও সময় আমার ওই ঘাটের পরীক্ষা হওয়াতে আর পারলাম না যেতে। আচ্ছা ঠিক আছে, নেব এবার আরেকটা। হিয়া, খুশি? শুধু ওই মুখেই বলো নেবো নেবো, কিন্তু আদর করবার সময় ঠিকই ওই প্যাকেট ধরিয়ে দেও হাতে। সব জানা আছে আমার। আরে না রে পাগলি, দেব না এবার কিছু ধরিয়ে, সত্যি সত্যি বাবু নেব। কিন্তু তার আগে আরও একবার তোমার সব কিছু চেক আপ করিয়ে নিতে হবে, হার্টের প্রবলেমটাও দেখতে হবে, তাই না? হ্যাঁ, ওই করে করে আরো দেরি করো তুমি। এমন সময় বাসবী হাতে কী সব জিনিসপত্র নিয়ে জিনির সাথে এদিক দিয়েই আসছিল। উজানের সাথে হিয়ার মাথা ঠুকে থাকায় দুজনে কেউই বাসবীকে দেখতে পারেনি। এ কি, তোরা এরকম করে মাসিরিতে বসে আছিস কেন? হিয়া, ঠিক আছিস তো? পরে টোরে যাসনি তো মা আমার? মা তুমি না, না না মা, পরে কেন যাব? ও আমরা একটু। ছাড়ো তো মা, দেখছো না কিরকম একটু সুযোগ করে দাদাভাই হিয়াদিকে কাছে টানছিল, দিলে তো তুমি সবটা বিগড়ে। জিনি। না মা, আমরা তো ওই। ওকে চোখ রাঙিয়ে লাভ নেই, আমার চোখ না এখনো পরিষ্কার। তোর মতো চশমাইটে থাকতে হয় না, সব দেখি আমি। মা। আচ্ছা আচ্ছা, কিছু বলাও যাবে না দেখছি। আয় জিনি, তোর হিয়াদি তার বরকে একটু সময় দে, এরপর সবাই এলে তো
আর সময় পাবে না, না? বলেই বাসবী আর ঝিনি হাসতে হাসতে নিচে চলে যায়। দেখলে তো কিরকম লজ্জায় ফেলে দিলে আমায়। কি ভাবলো বলো তো মা? তুমি না সেই আগের চাইতে এখন আরো বেশি অশুভ আর বাজে হয়ে গেছো। এখন একটু কথা শোনো না আমার। ধুর, মার সামনে এখন যাবো কি করে আমি? হিয়ার আগে পিটপিট করতে থাকে, কিন্তু উজান হিয়ার এই পিটপিটানি না দেখে বরং উল্টে নিজে হিয়াকে টুপ করে কোলে তুলে নেয়। এই কি করছো? কোলে নিলে কেন আবার? আদর করব বলে। হ্যাঁ, আদর করবো মানে মাথা ঠিক আছে তোমার? নামাও আমায় বলছি। কেন, তুমি তো বললে তোমার বাবু চাই, তাই তো আমি বাধ্য বরের মতো সেই দায়িত্ব পালন করতে চাচ্ছি, আর তুমি বলছো নামাতে। আচ্ছা, তুমি আমার মতো দায়িত্বশীল বর আর একটাও দেখেছো কখনো? আসছে রে আমার দায়িত্ববান কর্তা মশাই। উজান প্লিজ নামাও, কেউ দেখে ফেলে পুরো ব্যাপারটা বিশ্রী হয়ে যাবে। বোঝার চেষ্টা করো। হুম, আমি এখন বাবু নেব, এটা শিওর। এখন এই অসময়ে, এই ভরা দুপুরে প্লিজ উজান এরকম করো না। দেখো, চুপ। আমার এখন হিয়া নামক নেশাটা মাথায় ঘুরছে। এখন এই নেশাটা না ছাড়াতে পারলে সারাদিনটা যে ভালো কাটবে না, পিচ্চি বাচ্চা। বুঝেছি, শুনবে না তো আমার কথা? কেন যে নিজের পায়ে নিজেই কুড়ালটা মারলাম। ধ্যাৎ, একবার বাবু আসতে দাও, তখন তোমার এই হুটহাট আদর করা আমি বের করবো। হ্যাঁ, উজান একটা হাসি দিয়ে হিয়াকে কোলে করে নিয়ে যায় ওদের রুমে। গিয়ে আগে মুখটা ধুয়ে এসে হিয়াকে জড়িয়ে মন ভরে আদর করে। কিন্তু হিয়া বেচারি এখন না পারছে বরকে মানা করতে, না পারছে নিচে গিয়ে সবার সাথে মজা করতে। কেন যে এখনই বলতে গেল বাবু চায়, তার রাতে বললেই বরং ভালো হতো। পরের দিন খুব আয়োজন করে জমকালোভাবেই বিয়েটা সম্পূর্ণ হয়। বিহান আর নীলিমার উজান প্রথমে ব্যাপারটায় একটু ইতস্তত করলেও পরে আর কিছু বলে না। নীলিমা সত্যি এখন আর আগের মতো নেই। সে মন থেকেই বিহানকে ভালোবাসে। হিয়ার সাথেও তার এখন আর কোনো মনোমালিন্য নেই। নিজে ছোট যা হলেও হিয়াকে সে নিজে ছোট বোনের মতোই আগলে রাখে। আজ এক সপ্তাহ পর উজানের বকা শুনে হিয়া আজ 2 দিন ধরে কলেজে যাচ্ছে। না হলে তো বিয়ের চক্করে পড়াশোনা নামক বস্তুটা সে গিলে খেয়ে হজম করে ফেলেছিল। করিডোরের সামনে দাঁড়িয়ে আছে হিয়া আর শুভ্রজিৎ স্যার। দূরে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে দুজনকে আর চোখে পর্যবেক্ষণ করছে উজান। উজানকে দেখে একটু বেশি করে যেন হেসে হেসে হিয়া শুভ্র স্যারের সাথে কথা বলছে। তাহলে আর করছো না আমাকে অ্যাসিস্ট, তাই তো? হ্যাঁ, মানে ওই বোঝেনি তো, বর যখন টিচার হয় তখন যা হয় আর কি। বাড়িতেও বুঝি উজান এত স্ট্রিক্ট? একদিন ভাবিকে নিয়ে বাড়িতে ঘুরতে আসবেন, তখনই বুঝে যাবেন আপনার বন্ধু স্ট্রিক্ট নাকি অন্য কিছু। তাহলে দাওয়াত দিচ্ছ বললো, কবে যাব বলো? সামনের রবিবার আসুন, সেদিন তো আপনিও ফ্রি, আমার বড় ফ্রি। ওই দিনটাই বেস্ট হবে, কি বলেন? আচ্ছা আসবো, কিন্তু ভেবো না আবার আমি মজা করছি। না না, আপনি ভাবিকে নিয়ে আসলে সত্যি ভালো লাগবে আমার। ঠিক আছে, আসছি তাহলে, পরে কথা হবে। ঠিক আছে স্যার। শুভ্র চলে গেলে হিয়া একটা ভাব নিয়ে উজানের কাছে গিয়ে দাঁড়াতেই উজান গটগট করে নিজের কেবিনের দিকে হাঁটতে শুরু করে। উজানের পিছে পিছে হাঁটা ধরে হিয়া। উজানকে হালকা রাখতে দেখে হিয়া মনে মনে বেশ মজা পাচ্ছে। কেবিনে গিয়ে উজান ওর আইডি কার্ডটা টেবিলে ফেলে দিয়ে হাত দুটো স্যানিটাইজ করতে শুরু করে। তা এখন কি বাড়িতে যাবা তুমি? না গেলে বলো, আমি একা একা না হয়। আর তো শুনলাম মোটি নেই তোমার। রাউন্ডে যাবা নাকি আরো একবার? তোমার ব্যস্ততা থাকলে সমস্যা নেই, আমি একাই পারবো বিলটা মিটিয়ে বাড়ি ফিরতে। দিয়েছিলাম একবার বিল, সবকিছু জানা আছে ওখানকার আমার। শুভ্রর সাথে এত কি কথা তোমার? শুভ্র তো ম্যারিড। ইস, রাগে নাকটা কিরকম টমেটো হয়ে আছে দেখো তো। আজকে তো এই বরটাকে আমি খুব জ্বালাবো, খুব। কি হলো, কি কথা বলছো না কেন? হ্যাঁ, কি যেন বলছিলে, ম্যারিড না? তো কি হয়েছে, ম্যারিড তো আমিও। হোয়াট? কি বলতে চাচ্ছ তুমি? কেন? তুমি তো বললে শুভ্র স্যার ম্যারিড, ওই জন্য তো আমিও বললাম ম্যারিড, তো কি হয়েছে, আমিও তো ম্যারিড। কি করতে চাচ্ছ তোমরা? কি আবার বোঝো না? হিয়া, বেশি পাকনামো করবা না কিন্তু আমার সাথে। পাকামো আমি কখন করলাম বলো তো? আমার শুভ্র স্যারকে ভালো লাগে, আমি কি করব বলো তো? উনি কি সুন্দর হাতে ধরে ধরে আমাকে প্র্যাকটিক্যাল সব বুঝিয়ে দেয়। হাতে ধরে ধরে মানে? হ্যাঁ, ওই হাতে হাত রেখে। ক্লাস করাতে গিয়ে শুভ্র তোমাকে স্পর্শ করে? হ্যাঁ মানে ওই একটু হয়ে যায় কখনো কখনো। আমি আজই শুভ্রর ওয়াইফের সাথে কথা বলবো। তোমাকে পিচ্ছি মেয়ে পেয়ে শুভ্র তোমার সুযোগ নিচ্ছে এইভাবে। সুযোগ? সুযোগ কেন নিতে যাবে বলো তো? ওনার মতো মানুষ হয় নাকি? যেমন হ্যান্ডসাম অমনি। কি অমনি? হ্যাঁ, কি অমনি? আচ্ছা ছাড়ো ওসব। আমি এটা শিওর যে এই ইয়ারটা শেষ হলে ইন্টার্নে আমি ওনাকেই অ্যাসিস্ট করব।
তাই নিয়ে তো কথা হচ্ছিল আমাদের মাঝে। আবার আবার তোমার ওই এক কথা, পা বেঁধে না বাড়িতে বসিয়ে রাখবো। সমস্যা নেই, শুভ্র এসে আমায় বাঁচিয়ে দিবে। কি বললা? শুভ্র? শুভ্রকে তুমি নাম ধরে ডাকছো? হ্যাঁ, ডাকতেই পারি। ফিউচার যদি কখনো ডাকতে হয় আগে থেকে প্র্যাকটিস করে নিলে ভালো হয় না? উজান হিয়ার কথায় আরও রেগে ওঠে। রেগে গিয়ে কিছু একটা বলতে যাবে, অমনি গেটে দুজন স্টুডেন্ট নক করলেই উজান থেমে যায়। এই দুই স্টুডেন্টের মাঝে একটা হচ্ছে সেই মেয়েটা যে উজানকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছিল। মেয়ে দুটোকে দেখে উজান প্রথমে রেগে গেল, পরে ফোন দিয়ে এখন সে হিয়াকে এই নিয়ে জব্দ করবে। হিয়ার মেয়েটাকে চিনতে ভুল হয় না। সোফায় বসে কড়া দৃষ্টিতে নজর রাখে হিয়া তিনজনের উপর। প্র্যাকটিক্যাল সাইন করবার নাম করে অন্য কিছু চলছে না তো আবার? উজান যেন বেশি করে হিয়াকে দেখাবার জন্য মেয়েটার সাথে বেশি বেশি কথা বলে। প্রায় 5 মিনিটের সাইন উজান 20 মিনিট ধরে করে। দুটো পেজে সাইন করতে এত সময় লাগলো তোমার? হ্যাঁ মানে, শুধু কি সাইন করলাম দেখলে না আমি কি রকম ওদের সাথে একটু জমিয়ে গল্প করলাম? তুমি ওদের স্যার হও, তুমি কেন ওদের সাথে জমিয়ে গল্প করতে যাবা? ভাই, ওরা কি তোমার বন্ধু? না, তবে রাইমা সাইন করতে আসছে, বোঝোই তো ওটা একটু স্পেশাল। স্পেশাল মানে? ও মা, স্পেশাল মানে তুমি বোঝো না কেন? এসব ব্যাপারে তো তোমার এক্সপিরিয়েন্স বেশি হওয়া উচিত, কি বলো? কি কি বলতে চাইছো? হ্যাঁ, কেন, শুভ্র যেরকম স্পেশাল তোমার কাছে, আমার কাছেও রাইও তেমনি, ইউ নো। এই 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 রাই। কি? রাই কি? হ্যাঁ রাই, ওর নাম রাইমা। পুরো নাম ধরে ডাকতে কি সমস্যা? হ্যাঁ, আরে পুরো নাম ধরে তো ডাকি, কিন্তু রাইটা একটু অন্যরকম শোনায় না, কি বলো? যেমন রাই দেখতে অমনি ওর নামটাও কত কিউট। ও তার মানে রাই দেখতে কিউট আর আমি দেখতে অসুন্দর? আহা, আমি তা বললাম কখন? রাই ওর মতো কিউট, তুমি তোমার মতো, তবে রাই একটু। একটু কি? হ্যাঁ একটু কি? এই যে শোনো উজান, আমি কিন্তু সব বুঝতে পারছি। হ্যাঁ, ওই রোজ রোজ তোমার সকাল সকাল চিউলি বাসায় এসে ক্লাস করাতো, আমি কিন্তু বাবাকে বলে তোমার টিচারগিরির লাইসেন্স কেটে দেবো। হুম। ও, আমি রাইয়ের সাথে কথা বললে সমস্যা, তখন তোমার খুব রাগ আসে তাই তো? আর আর নিজে যখন শুভ্রর সাথে ওসব করে বেড়াও তার বেলা। ঠিক করে কথা বলো। হ্যাঁ, আমি মোটেও শুভ্র স্যারের সাথে এরকম করে ন্যাকা ন্যাকা কথা বলি না। সে কি আমাকে দেখতে যায় নাকি তুমি কি করে কথা বলো না বলো? আর নিজেই তো বললে শুভ্র নাকি তোমাকে হাতে হাত ধরে সবটা শেখায়। এখন সে যদি হাতে হাত ধরে সবটা শেখাতে পারে, তাহলে আমি একটু ওই রাইয়ের সাথে হেসে দিয়ে কথা বলতে পারবো না? না, পারবে না। কেন পারবো না? কারণ আমি বলেছি তাই। তুমি বললেই আমাকে শুনতে হবে? তাহলে আমিও বলছি তুমি ইন্টার্নিতে আমাকে অ্যাসিস্ট করবা, শুভ্রকে না। আমি শুভ্র স্যারকে এসেজ করলে বুঝি তোমার ইগোতে গিয়ে লাগবে খুব? এখন তো আমি আরো শুভ্র স্যারকে অ্যাসিস্ট করবই করব। ওয়েট। তাহলে আমিও রাইকে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানাবো, শুধু দেখবা তুমি। কি কি বলে তুমি? উজান খুব খারাপ হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, বলে রাখলাম আমি এই। কেন খারাপ কেন হবে? এটাই বেস্ট হবে। রাই তখন সারাদিন আমার সাথে থাকবে আর তুমি শুভ্রর সাথে। হ্যাঁ, এখন এটাও বলো যে তুমি এরপর আস্তে আস্তে রাইকে আমার সতীন বানিয়ে ঘরে তুলবা। তুলবো বলছে, এটা কিন্তু আমি ভাবি নাই। রাই তোমার সতীন হয়ে আসলে তোমার কোনো আপত্তি নেই তো হিয়া? তুমি তুমি কিন্তু খুব করছো হ্যাঁ আমার সাথে। আমি আমি তো তোমার ভালোর কথা ভেবে। আমি কিন্তু এবার বাড়ি ছেড়ে চলে যাব। সত্যি যাবে বলছো? প্লিজ যাও, তাহলে আমি আর রাই একসাথে ঘরে আমাদের। উজান, আমি কিন্তু এবার কান্না করে দেব। সে তুমি কান্না করো আর যাই করো, আমি কিন্তু রাইকে একটাবার আমাদের রুমে নিয়ে গিয়ে। আমি আমি কিন্তু সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যাব। টাটা। কি? যাও। তুমি একটা খুব 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 খারাপ লোক। আমি আর আসবো না তোমার কাছে। থাকো তুমি তোমার ওই রাইফাইকে নিয়ে। বলে হিয়া দুম করে গেট খুলে কাঁদো কাঁদো মুখে বেরিয়ে যায় উজানের কেবিন থেকে। ওদিকে উজান তো হেসে পুরো কুপোকাত আসছিল উজানকে জ্বালাতে। এবার হিয়া নিজে জ্বলে পুড়ে শেষ। রাতের দিকে ডিউটি সেরে উজান আস্তে আস্তে আজ 12টা এসে দেখে পুরো বাড়ি আজ নিঝুম। নীলিমা আর বিহান গেছে নীলিমার মায়ের বাড়ি, যিনি বড় ঠাম্মার ওখানে বাতাসিয়াতে। সমরেশের নাইট ডিউটি। বাসবী নিজের ঘরে, কিন্তু হিয়া কোথায়? উজান এসে ফ্রেশ হয়ে এসেও দেখে হিয়া এখনও রুমে আসেনি। হিয়াকে না দেখতে পেয়ে উজান বাসবীর রুমে গেলে দেখে বাসবী আর ঠাম্মি মিলে দুজনে গল্প করছে। কখন এলি তুই? খাবি তো এখন নাকি? বস, আমি খাবার দিচ্ছি। হিয়া কোথায় মা? বাসবী কিছু না বলে একটা হাসি দিয়ে নিচে আসে খাবার বাড়তে। কি হলো ঠাম্মি? মা কিছু না বলে এরকম করে চলে গেলে কেন? বস আমার কাছে। উজান গিয়ে ঠাম্মির পাশে বসে
ঠাম্মির কোলে মাথা রাখে। হিয়ার সাথে ঝগড়া হয়েছে? উজানের চুলে বিলি কাটতে কাটতে